এই মুহূর্তে আমি আছি পৃথিবীর অন্যতম সুখী দেশ সুইডেনের একটা পার্কে বসে আপনাদের সাথে কথা বলতেছি। কিছু তথ্য শেয়ার করব আপনাদের সাথে। সুইডেনে সুখী দেশ হলেও বাংলাদেশিরা আমরা কতটা সুখে আছি আর কেন সুখে নেই, সবগুলো প্রশ্নের উত্তরই আমি দিব এই ভিডিওতে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সুইডেনের যে বর্তমান সরকার এখন, সে আসলে 2022 সালের পরে থেকে আসে। 2022 সালে সে নির্বাচিত হয়ে আসে, আর এরপর থেকে হচ্ছে মাইগ্রেশন, যে ইমিগ্রেন্টদের জন্য যে রুলসগুলো সেগুলো অনেক অনেক কঠিন করে ফেলতে থাকে, কারণ সে চায় না ইমিগ্রেন্টরা এই দেশে থাকুক। সেই জন্য হচ্ছে সুইডেনের এখন যেই পরিস্থিতি 2025 সালে এসে, সেটা অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে গেছে। সুখী দেশ বলতে আমরা বাংলাদেশিরা যেরকম আসলে আগে শুনেছি, সে আগের থেকে এখনের সাথে তুলনা করলে আমরা অ্যাকচুয়ালি খুব একটা ভালো পজিশনে নাই। সুইডেনে আসতে হলে বেসিক্যালি দুইটা প্রসেস, স্টুডেন্ট ভিসা অ্যান্ড ওয়ার্ক ভিসা। আর ওয়ার্ক ভিসা যাদের হয় তারা হচ্ছে খুব হাইলি কোয়ালিফাইড, যেটা বাংলাদেশ থেকেই ওয়ার্ক পারমিট নিয়ে ওরা দেশে আসে। তাদের জন্য সিনারিওটা ডিফারেন্ট, কিন্তু যারা স্টুডেন্ট হয়ে আসি আমরা, তাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ এখন যেই পরিস্থিতি সেটা হচ্ছে স্টুডেন্টরা আমরা আসি কি যেরকম আগে ছিল, 6 মাস একটা সেমিস্টার কমপ্লিট করে 30 ক্রেডিট কমপ্লিট হয়ে যায়, এরপরে মানুষ ওয়ার্ক পারমিটে শিফট হতে পারতো, কারণ তখন ওয়ার্ক পারমিটের রুলসটা যেটা ছিল সেটা অ্যাচিভ করা অনেক সহজ ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে কি, ওয়ার্ক পারমিটের যেই স্যালারি রিকোয়ারমেন্ট সেটা খুবই হাই হয়ে গিয়েছে, যেটা অ্যাকচুয়ালি 30 ক্রেডিট কমপ্লিট করার পরে ওই সব স্টুডেন্টদের জন্য অ্যাচিভ করা কঠিন, বলতে পারেন ইম্পসিবল। যেহেতু ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, সেক্ষেত্রে সুইডেনও ব্যতিক্রম না। এদিকে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অবশ্যই আছে। ল্যাঙ্গুয়েজটা আপনাকে খুব ভালো মতো রপ্ত করতে পারলে আপনার জন্য অনেকগুলো পথ খোলা হয়ে যায়, সেক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার চান্সগুলো বেড়ে যায়। সেক্ষেত্রেও বলতে পারেন যে ডেলিভারি জবগুলো যদি আপনারা ওয়্যার হাউস পর্যন্ত যেতে পারেন, সেক্ষেত্রেও আপনার অনেক ভালো রকমের আর্নিং হবে। আমি কেন ইম্পসিবল হয়ে গিয়েছে সেটা বললাম, সেটা একটু ক্লিয়ার করে বলি। যেটা 2022 সালে ছিল ওয়ার্ক পারমিটের রিকোয়ারমেন্ট 13,000 ক্রোনো, সেটা আপনার 2024-এ এসে হয়ে যায় 2024 হয়ে যায় 28,400 কি 460 আর 600, আমি ঠিক মনে করতে পারতেছি না এখন, এরকম। যেটা এবার চিন্তা করতে পারেন 13,000 থেকে 28,000 আপ হয়ে গিয়েছে, যেটা আসলে অ্যাচিভ করা সহজ না। স্টুডেন্টরা এসে বেসিক্যালি কোন জবগুলো করে? ক্লিনিং সাইটে জব করে, তারপর রেস্টুরেন্ট সাইটে জব করে, আর ডেলিভারি জব করে, যেগুলোতে অ্যাকচুয়ালি ম্যানেজিং পোস্ট ছাড়া কোনোটাতেই 28,000 আপ স্যালারি হয় না। যার জন্য অ্যাকচুয়ালি এখন বাংলাদেশিরা এসেই 2-3 মাস যাওয়ার পরে ওরা অন্য কান্ট্রিতে মুভ করে, গেটওয়ে হিসেবে সুইডেনটাকে ইউজ করতে চাচ্ছে। সেক্ষেত্রেও অনেকটা চ্যালেঞ্জিং হয়ে গেছে, কারণ মাইগ্রেশন বার্গেট এটা বুঝতে পারছে যে সুইডেনকে গেটওয়ে হিসেবে ইউজ করা হচ্ছে, যার কারণে এখন ভিসার জন্য ওরা খুব যাচাই বাছাই করে ভিসা দিবে। আর এখন সিনারিওটা এরকম হয়ে গিয়েছে যে স্টুডেন্টরা এসে 6 মাস 30 ক্রেডিট কমপ্লিট করার পরেও যেহেতু ওয়ার্ক পারমিটে শিফট হতে পারতেছে না, সেক্ষেত্রে তাদের কাছে অপশান খোলা থাকে বিজনেস ভিসাতে অ্যাপ্লিকেশন করা আর স্টুডেন্ট ভিসাটাকে রিনিউ করা এবং পড়ালেখা কন্টিনিউ করার জন্য আপনাদের কি করতে হবে? টিউশন ফি পে করা লাগবে, প্লাস হচ্ছে আপনাদেরকে ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগবে। আর সুইডেনের টিউশন ফিসটা
অন্যান্য যেরকম কান্ট্রি আছে, যেরকম জার্মানিতে ফ্রিতে অনেক ইউনিভার্সিটিতে মাস্টার্স করা যায়, সেটা তো এদিকে পসিবল না। এটা হচ্ছে এদিকে তখনই পসিবল হয় যখন আপনারা এসআই স্কলারশিপ নিয়ে দেশে মানে সুইডেনে আসবেন। তাই এখন আমি বলবো সুইডেনের স্টুডেন্ট ভিসা যতটা পাওয়া ইজি, আর এদিকে এসে সারভাইভ করাটা ততটাই কঠিন। আপনার সারভাইভ করার মতো জব করতে পারলেও সেটা আপনাকে মানে ওয়ার্ক পারমিট নিতে সাহায্য করবে না। আর ওয়ার্ক পারমিট না নিতে সাহায্য করলে যে পরিমাণ খরচ আপনাকে এদিকে করতে হবে, প্লাস সময় ব্যয় করতে হবে, সেটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় না সুইডেনে এখন ওরকম ওয়েস্ট করা, ওরকম টাকা দিয়ে থেকে কষ্ট করে এটা আসলে কোনো ভালো বুদ্ধি হবে। এছাড়া যদি আপনারা অন্য দেশে ট্রাই করেন খুবই ভালো হবে।